আচ্ছা, আমাদের এখানে যেমন এই যে কোটার বিষয়টা, চাকরির পাশাপাশি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে মানে অ্যাডমিশন, সেটা কলেজ ইউনিভার্সিটি, সেগুলোতেও কোটা থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও কি সেটাও রয়েছে? হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেটা রয়েছে। এবং বাংলাদেশের যেটা হচ্ছে যে কর্মসংস্থানের অবস্থা কিন্তু একেবারেই ভালো নয়। প্রচুর মানুষকে, আমাদের ভারতবর্ষের থেকেও খুব খারাপ অবস্থা বেকার। হ্যাঁ, মানে আমি তুলনায় যাব না, কিন্তু বাংলাদেশের যে তরুণ প্রজন্ম, তুমি জানো যে আমি বাংলাদেশে কর্মসূত্রে আমি মানে বাংলাদেশের প্রতিটি জেলায় আমি ঘুরেছি, এবং বাংলাদেশের একটা বিরাট সেক্টর হচ্ছে গার্মেন্ট সেক্টর, যেখানে মেয়েরা একটা বিরাট অংশের কাজ করেন অত্যন্ত কম মজুরিতে। কিছুদিন আগে এই গার্মেন্ট সেক্টরের পোশাক শ্রমিকরা তারা বিরাট আন্দোলন করেছিলেন তাদের মজুরি বৃদ্ধির দাবিতে। এবং তুমি এটাও জানো যে প্রচুর বাংলাদেশি মানুষ তারা কিন্তু দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হন তারা কাজের জন্য। ভারতেও তারা অনেক এরকম কাজের জন্য আসেন। কাজেই কর্মসংস্থানের অবস্থা একদম সুবিধের নয়। এই জায়গায় সরকারি চাকরির 30% যদি ঠাকুরদা ঠাকুমাদের কৃতিত্বের জন্য একটা বিরাট অংশের ছেলেমেয়েরা পেয়ে যায়, তাহলে ব্যাপারটা কীরকম হয়? এই সংশয়, এই দ্বিধা, এই প্রশ্ন কিন্তু বাংলাদেশের যারা কর্মপ্রার্থী শিক্ষার্থী তাদের মধ্যে প্রবলভাবে রয়েছে। আর যেটা সবচেয়ে দুঃখজনক, আমি এটা বলি, সরকার যেটা করছে, এই আন্দোলনরত শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ মনে করছে, শত্রু মনে করছে এবং দমন পীড়নের রাস্তায় যাচ্ছে। এটা প্যাথেটিক এবং এই বর্বরতাকে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। এই প্রসঙ্গেই আসছিলাম, এই এত ছেলে মেয়ে রাস্তায় নামছে, সবাইকে কি বিরোধী মানে বলে দেওয়া যায়? আমাদের দেশের বা রাজ্যের ক্ষেত্রেও আমরা দেখেছি কিছু ঘটলে সেটা বিরোধীদের চক্রান্ত বলে দেওয়া হয়। কিন্তু এই যে এত ছেলেমেয়েরা রাস্তায় নামছে, তারা গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে যাচ্ছে, এগুলো সবাইকে বিরোধী বলে দাগিয়ে দেওয়া যায়? কোথায় বিরোধী? আমি তো বিরোধী দেখতেই পাচ্ছি না। বাংলাদেশে 2008 থেকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। 2014 নির্বাচনে বিরোধীরা অংশ নেননি, বয়কট করেছিলেন। এরকমই পরিস্থিতি ছিল যে লড়ার অবস্থা ছিল না। 2018 সালের যে নির্বাচন তাকে বলা হয় গভীর রাতের নির্বাচন, অর্থাৎ মাঝরাত্রিরেই যাবতীয় ব্যালট বাক্সে সব কিছু করা হয়ে গিয়েছিল। এবং তারপরে এই 23-এর নির্বাচন, যেটা সম্পূর্ণ রিগিং ছাপ্পা দিয়ে এরা ক্ষমতায় এলো। তো বিরোধী যারা বিএনপি বা অন্যান্যরা, তারা তো কোনো ময়দানেই নেই। তারা হঠাৎ করে এখন কি করে সামনে চলে এলেন? এবং এটাও ঠিক যে কোনো আন্দোলন যখন হয়, এই রাজ্যে যদি তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন হয়, সাধারণ মানুষ রাস্তায় নামেন সরকারের বিরুদ্ধে, তাতে তো সিপিএম থাকবেই বা বিজেপি থাকবেই, তাই না? এবং মজাটা হচ্ছে প্রচুর যারা ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের কর্মী, নিচুতলার কর্মী, তাদেরকেও তো চাকরি করতে হবে, তাদেরও সেই সংশয় রয়েছে, তারাও কিন্তু রাস্তায় আছেন। কাজে এটা বিরোধীদের চক্রান্ত বলে আসলে সব দেশেই শাসক যেটা করে আওয়ামী লীগ তাই করতে চাইছে। আরেকটা কথা বলতে চাই, রাজাকারদের শব্দটা বারবার করে নিয়ে আসা হচ্ছে। রাজাকার, এই রাজাকার শব্দটা বাংলাদেশে একটা ঘৃণিত শব্দ। 1971 সালে এই রাজাকাররা বহু মানুষকে হত্যা করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন, এগুলো আমরা জানি। কিন্তু কথা হচ্ছে এই যে রাজাকার বলে দেওয়া হচ্ছে না, যে রাজাকারের বাচ্চারা আন্দোলন করছে, এই রাজাকার শব্দটাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন যিনি দিলেন তার নাম শেখ হাসিনা। তিনি যে কোনো বিরোধিতাকেই, যে কোনো আন্দোলনকেই রাজাকারদের আন্দোলন, রাজাকারদের চক্রান্ত বলে দাগিয়ে দিচ্ছেন। আমি বলছি, এই যে মেঘমল্লারের কথা বললাম, এই যে প্রসাদ রায় তার নাতনির কথা বললাম, অসংখ্য মুক্তিযোদ্ধাদের কথা বললাম যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, তাদের সন্তান সন্ততিরা আন্দোলন করছেন, অথচ উনি রাজাকারের বাচ্চা এই ট্যাগটা দিয়ে দিলেন। ঠিক যেরকম করে আমার মনে পড়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাওবাদী তকপা দিয়ে দিয়েছিলেন শিলাদিত্য চৌধুরীকে, যেরকমভাবে দেশদ্রোহী তকমা দেন আমাদের কেন্দ্রীয় সরকার, ঠিক একই রকমভাবে এই রাজাকার তকমা দিচ্ছেন। এটা অত্যন্ত দুঃখের। রাজাকার শব্দটা যখন শাসক আন্দোলনকারীদেরকে বারবার রাজাকার বলে চিহ্নিত করছে, আন্দোলনকারী তরুণ প্রজন্ম যখন বুক টান করে বলছে বেশ তাই যদি হয় নাও আমরা তাহলে রাজাকার, সেই পরিচয় সে মাথায় পেতে নিচ্ছে। আসলে গোটা স্লোগানটা তারা যেটা দিচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পরের লাইনটা আমরা বলছি না, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, অর্থাৎ স্বৈরাচারী আওয়ামী লীগ আমাদেরকে রাজাকারের তকমা দিচ্ছে। আমি জানি না এর মধ্যে কি জামাতে ইসলামীর এত বিরাট আন্দোলনের কেউ নেই? নিশ্চয়ই আছেন, নিশ্চয়ই আছেন। বিএনপির কেউ নেই? নিশ্চয়ই আছেন। কমিউনিস্ট পার্টির কেউ নেই? নিশ্চয়ই আছেন। আমি তো বললাম এমনকি আওয়ামী লীগের ছেলেমেয়েরাও আছে। কিন্তু এটা আসলে হচ্ছে একটা বহুস্তরীয় বহুমাত্রিক আন্দোলন, যেখানে সমস্ত রাজনৈতিক বিশ্বাসের মানুষজনরা রয়েছেন। আমাদের অগ্নিপথের দাবিতে যেরকম আন্দোলন হয়েছিল এই উত্তর ভারতে, আমাদের অগ্নিবীরের বিরোধিতায় যেরকম আন্দোলন হয়েছিল, বা আমাদের এখানে যে শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন, সেখানে সমস্ত
সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ সেখানে ছিল। বাংলাদেশের লড়াইটাও কিন্তু সেই রকম লড়াই। এটাকে যারা রাজাকারদের আন্দোলন বলছেন তারা মিথ্যে কথা বলছেন, তারা ভয় পাচ্ছেন এবং তারা আসলে আতঙ্কিত যে তাদের ক্ষমতা থেকে চলে যেতে হবে। অর্থাৎ বাংলাদেশে পুরোপুরিভাবে স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট সরকার চলছে, এটাই আমি মনে করি। কারণ একটা সরকার যখন সমস্ত রকম বিরোধী কণ্ঠস্বরের গলা টিপে হত্যা করে, একটা সরকার যখন ভোট হতে দেয় না, একটা অবৈধ সরকার জোর করে ক্ষমতায় তারা থাকে এবং বছরের পর বছর তারা যখন এই ছাত্রলীগের মতো তাদের যে ছাত্র সংগঠন, হিটলারের যেরকম ঝঞ্ঝা বাহিনী ছিল, এসএস বাহিনী ছিল, এদের সেরকম ছাত্রলীগ, তারা হাতুড়ি হেলমেট নিয়ে তারা সাধারণ ছাত্রছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, যে কোনো বিরোধীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একে ফ্যাসিস্ট ছাড়া অন্য কিছু বলবার আর কোনো সুযোগ থাকে না। শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলাদেশ, এগোচ্ছে কিনা জানি না, কিন্তু আমি শ্রীলঙ্কাও গিয়েছিলাম এবং শ্রীলঙ্কার আন্দোলনকে আমি কাছ থেকে দেখেছি। 2022 সালে শ্রীলঙ্কার আন্দোলন কিন্তু প্রায় একই রকমের চরিত্র নিয়েছিল। বা এই 2-3 সপ্তাহ আগে কেনিয়াতে ব্যাপক আন্দোলন হয়েছে এবং সাধারণ মানুষ তারা পার্লামেন্টে ঢুকে গিয়ে পার্লামেন্টে আগুন জ্বালিয়ে দিয়েছেন। গত 2 দিন ধরে বাংলাদেশের আন্দোলনের নেচারটা সেই রকম। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের বর্তমান সরকার তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী, ধুরন্ধর এবং তারা একেবারেই ফ্যাসিস্ট একটা সরকার। তারা যে পরিমাণ দমনপীড়ন চালাচ্ছে তাতে শ্রীলঙ্কায় যেরকম আপাত সাফল্য এসেছিল, বাংলাদেশে সেটা আসবে কিনা আমি সেই নিয়ে সন্দিহান। কিন্তু যদি নাও আসে, এরকম বন্দুকের মুখে দাঁড়ানো যে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে এটা রিমার্কেবল। একটা লাইন শুধু আমি যোগ করব, অনেকে বলছেন এই যে রংপুরের যে ছেলেটি মারা গেল আবু সাইদ, যে বন্দুকের সামনে বুক পেতে দিল, অনেকে তাকে জামাতে ইসলামীর সমর্থক বলে চিহ্নিত করছেন। তার একটা পুরনো 2023 সালের ফেসবুক পোস্ট তুলে আনছেন যেখানে রাজাকার দেলোয়ার সাইদি তাকে স্মরণ করেছে, পোস্ট করেছে। আমি বলতে চাই আপনারা প্লিজ ওই আবু সাইদের প্রোফাইলে যান, দেখবেন 3-4 দিন আগে তিনি শেখ মুজিবুর রহমান, যাকে বঙ্গবন্ধু বলা হয়, তার বক্তৃতার ক্লিপ তিনি শেয়ার করেছেন। আর 2 দিন আগে যান আওয়ামী লীগের একজন মন্ত্রী, তার ক্লিপ তিনি শেয়ার করেছেন। আর 2 দিন আগে যান দেখবেন কমিউনিস্ট ছাত্রনেতা আসাদ, যিনি শহীদ হয়েছিলেন 69 সালে, তার সম্পর্কে তিনি পোস্ট করেছেন। এবং মৃত্যুর আগের দিন তিনি এমন একজন শিক্ষকের কথা লিখেছেন যিনি 69 সালের গণ অভ্যুত্থানের সময় ছাত্রদেরকে বাঁচাতে গিয়ে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। কাজেই মানে ইনি রাজনৈতিক সচেতন হয়তো নন, আমাদের আনিস খান যেরকম ছিলেন, তিনি বিভিন্ন বিরোধী দলের মিছিলে ছিলেন, তিনি এসএফআইয়ের মিছিলেও ছিলেন, এআইএসএফ, কখনো এআইডিএসও, আবার ছাত্র পরিষদ, কখনো আইএসএফের সঙ্গে তাকে মিছিলে দেখা গিয়েছিল। তিনি আসলে একজন প্রতিবাদী যুবক, এটাই তার পরিচয়। আবু সাইদেরও তাই পরিচয়। এটা রাজাকারদের আন্দোলন নয়, এটা বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন। এই সহজ সত্যিটা যেন আমরা ভুলে না যাই। কীভাবে দেখছেন পুরো বিষয়টা, মানে এর ভবিষ্যৎ কি হতে চলেছে? আমি অত্যন্ত আশাব্যঞ্জক একটা আন্দোলন হিসেবে এটাকে দেখছি এবং বাংলাদেশের যে দমবন্ধ করা পরিস্থিতি, বাংলাদেশের ছেলেমেয়েরা তারা এই মানে গলা থেকে এই শিকলটা খুলে ফেলতে চাইছে, এই দমবন্ধ করা পরিস্থিতির অবসান ঘটাতে চাইছে এবং তারা নিরস্ত্র হয়ে লড়াই করছে। তারা ছাত্রলীগের বিভিন্ন নেতার ঘর থেকে বন্দুক উদ্ধার হচ্ছে। হ্যাঁ, মানে কীরকমভাবে তারা হিংসাত্মক ভূমিকা পালন করতো এগুলো থেকে বোঝা যায়। এবং তারা সরকারের যাবতীয় নির্যাতনের সামনে বুক চিতিয়ে লড়াই করছে। আমি জানি না এর পরিণতি কী হবে। কালকে গোটা রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল শহর সর্বত্র তাণ্ডব চালিয়েছে পুলিশ এবং আওয়ামী লীগের গুন্ডারা। আমি জানি না যে নিরস্ত্র ছাত্রছাত্রীদের অহিংস প্রতিরোধ এটা কতদিন পর্যন্ত টিকবে, কিন্তু এই উপমহাদেশের একজন মানুষ হিসেবে আমার অদ্ভুত ভালো লাগছে এই সাহসিকতা দেখতে। আমি এদেরকে কুর্নিশ জানাই।